হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা সৌভাগ্য ব্রত কবে করব এবং গণেশ চতুর্থীর ব্রত এবং পুজো কবে করব এবং কেন করব, এটা হচ্ছে সৌভাগ্য ব্রত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ব্রত করবেন কিনা, কেমন ব্রত করবেন, কেমন গণেশ পুজো করবেন বা গণেশ পুজো কেন করবেন, এর মধ্য থেকে অত্যন্ত শিক্ষণীয় আছে। আমাদের সৌভাগ্য ব্রত বা গণেশ পুজো, যেটাকে বলা হচ্ছে গণেশ চতুর্থী, সেটা আমাদের হবে 21শে ভাদ্র শনিবার, অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌভাগ্য ব্রত। সমস্ত সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন এই গণেশ চতুর্থীর দিন। সমস্ত সৌভাগ্যের ব্রত। আপনি অনেক কিছু সৌভাগ্য চাইছেন, অনেক কিছু চিন্তাভাবনা করছেন, সমস্ত হবে এই গণেশ চতুর্থী। কেন হবে বলে, আমরা ভক্ত হয়ে বা আমরা কেন গণেশ চতুর্থী করব? দেখুন, গণেশ কিন্তু এত বুদ্ধি, এত মেধাবী ছিলেন, তার গুণের কথা অনন্তকাল বললেও সরবে না, অনন্তকালও ব্রহ্মাও বলতে পারবে না। গণেশ সমস্ত পুরাণ লিখেছিলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিখেছিলেন গণেশ। ব্যাসদেব বলেছিলেন, গণেশ লিখেছিলেন। এত মেধাবী, এত বুদ্ধিমত্তার মধ্য দিয়ে গণেশকে পরীক্ষা করেছিলেন ব্যাসদেব। একদা সমস্ত দেবতাকে পরীক্ষা করলেন, কেউ ভাগবত লিখার মতো উপযুক্ত ব্যক্তি হতে পারলেন না। গণেশকে যখন পরীক্ষা করলেন ব্যাসদেব, তখন তার চতুর্দিকে বাদ্যি বাজনা বাজানো হলো, অনেক কিছু শব্দ করানো হলো এবং অস্ফরাগণ দিয়ে নৃত্য গীত করানো হলো। তার মধ্যে ব্যাসদেব ভাগবত কথা বলছেন গণেশকে। গণেশ সম্পূর্ণরূপে ভাগবত কথা শ্রবণ করে ব্যাসদেবকে বর্ণনা করেছিলেন। তখন ব্যাসদেব বলেছিলেন, হে গণেশ, তোমার কাছে যে এত কিছু হচ্ছে, এত বাদ্যি বাজনা বাজানো হচ্ছে, এত কিছু নর্তক দিয়ে নৃত্য গীত করানো হচ্ছে, তুমি কিছু শুনেছ? তুমি যে এত কিছু মনে রেখেছ ভাগবতীয় কথা? বলে, প্রভু, আমি তো কিছুই শুনি না। এই গণেশের এই মেধাবী শুনে যে এত শব্দের মধ্যেও, এত নৃত্যগীতের মধ্যে তিনি সম্পূর্ণ ভাগবত কথা অর্জন করেছিলেন গণেশ। তাই ব্যাসদেব গণেশকে দিয়ে ভাগবত রচনা করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই 21শে ভাদ্র শনিবার গণেশ চতুর্থী এবং একই সঙ্গে সৌভাগ্য ব্রত। কেমন করে ব্রত করবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। কেন গণেশের ব্রত করবেন, আরও একটি আপনাদের কাহিনী বলা হচ্ছে। গণেশকে আমরা কেন পুজো করব? গণেশ দেবতাকে আজকে আমাদের পশ্চিমবাংলা নয়, আমাদের সারা ভারতবর্ষ ধরে আজ গণেশ পুজো হবে। এই গণেশ চতুর্থী দিন দেখবেন মহারাষ্ট্রে কত গণেশ পুজো হচ্ছে। কেন করছেন? লক্ষ লক্ষ মানুষ গণেশ পুজো করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লীলা, গণেশের একটি লীলা আপনাদের বর্ণনা করছি। হয়তো একটু ভিডিওটা বড় হবে, আপনারা শ্রবণ করবেন। দেখুন, গণেশ এবং কার্তিক বয়সে বড়, গণেশ ছোট, কিন্তু দুজনে একই সঙ্গে প্রায় বড় হয়েছেন। এমন দেখতে হলো যে দুইজনকে একই সঙ্গে বিবাহ করার উপযুক্ত হয়ে গেছে। তখন পার্বতী মা মহাদেবকে বলছেন, দেখো প্রভু, আমাদের দুজন ছেলে তো উপযুক্ত হয়ে পড়েছেন, তাদেরকে সংসার করাতে হবে, বিয়ে শাদী করাতে হবে, এটা অবশ্যই আমাদের পিতামাতার কর্তব্য। তখন শিব ঠাকুর বললেন, মহাদেব বলছেন, ঠিক আছে, তোমার দুজন ছেলেকে আমার কাছে ডেকে দাও। কার্তিক গণেশকে ডেকে দিলেন। দেখুন, এর মধ্যে একটা কত বড় শিক্ষণীয় আছে। আমরা গণেশ পুজো কেন করব বা এর মধ্য থেকে অত্যন্ত শিক্ষণীয় আছে। আজকের সমাজে হয়তো বিরল, কেউ এই শিক্ষণীয় গ্রহণ করছেন না বা কেউ গ্রহণ করবেন না। গণেশ এবং কার্তিককে মা পার্বতী বললেন, বাবা, তোমাদেরকে তোমার পিতা ডেকেছেন কৈলাস শিখরে, খুব নির্জনে বসে তোমাদের সঙ্গে একটা কোনো কথা বলবে। কার্তিক গণেশ উপস্থিত হয়েছেন মহাদেবের কাছে, আর গুটি গুটি পায়ে পার্বতী মাও গিয়েছেন। দেখি কি বলেন দুই ছেলে উপস্থিত হওয়াতে মহাদেব বলছেন, দেখো কার্তিক গণেশ, তোমরা দুইজনেই আমারই স্নেহাশিস। পুত্ররা কারুর কাছে, মা বাবার কাছে কোনোদিন ছোট বড় হয় না। তুমি যদিও কার্তিক বড়, গণেশ ছোট, তা আমাদের দৃষ্টিকোণ থেকে তোমার দুইজনই আমাদের কাছে শ্রেষ্ঠ এবং সমভাবে আদরণীয়। তবে একটা কথা, বয়সে কার্তিক কিন্তু বড়, সেই হিসাবে কার্তিককে
আগে বিয়ে করানোটা আমাদের কর্তব্য, পরে গণেশকে বিয়ে করানো কর্তব্য। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তো এই সিদ্ধান্তটা তোমরা কতটা মানতে পারবে সেটা আমি জানি না। তবে আগে যে সারা পৃথিবী পর্যটন করে আমার কাছে উপস্থিত হবে তাকে আগেই আমরা বিয়ে করাবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কার্তিক তখন খুবই আনন্দ। কেন আনন্দ? না তার বাহন, কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন ময়ূর। তা ময়ূরে তো একদিনের মধ্যে সে সারা পৃথিবী পর্যটন করতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখিত হলেন গণেশ। কেন না গণেশের বাহন যে মূষিক, তার পৃষ্ঠে চড়া তো দূরের কথা, সে তো একেবারে পৃথিবী পর্যটন করতে পারবে না। তখন গণেশ মুখ হাত শুকনো করে বসে আছেন। তখন কার্তিক মুচকি মুচকি হেসে তখন চিন্তা করছেন, হ্যাঁ অনেকবার গণেশ আমাকে ঠকিয়েছেন, অনেকবার অনেক কিছু বলেছেন। গণেশকে ছোটোকে আদর বেশি করেন মা বাবা, ছোটোকে বেশি ভালোবাসে। কেন? গণেশের এই যে মাথা উড়ে গেল শনির দৃষ্টিতে, তা হস্তির মুণ্ড নিয়ে এসে তাকে স্থাপন করা হলো। গণেশের পুজো আগে হয়, গণেশ সিদ্ধিদাতা ইত্যাদি অনেক মনে মনে করে কার্তিক কী করছেন না এবারে ময়ূর পৃষ্ঠে চড়ে পিতামাতাকে প্রণাম করে ময়ূর পৃষ্ঠ চড়ে তিনি সারা পৃথিবী পর্যটন করার সিদ্ধান্ত নিয়ে নিলেন আর বেরিয়েও পড়লেন। কিন্তু গণেশ অত্যন্ত দুঃখিত হয়ে পিতামাতার কাছে চুপচাপ বসে বসে চোখের জল ফেলছেন। হঠাৎ করে তার মধ্যে একটি এমন বুদ্ধি ভগবান দিলেন, বলছেন ঠিক আছে দাদা তো মূষিক বাহন, হরে কৃষ্ণ, দাদা তো ময়ূরে পৃষ্ঠে চড়ে চতুর্দিকে ঘুরছেন, আর আমার মূষিক তো একেবারেই পারবে না, ইঁদুর তো একেবারেই পারবে না। তা আমি কি করব? না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা কিন্তু অবশ্যই আমি জানি শাস্ত্রের নিপুণ বিচার, প্রত্যেকটি শাস্ত্রের নিপুণ বিচার, আদ্যগুরু মাতাবন্দী পিতার চরণ, যা হইতে দেখিলাম এ তৃণভুবন। এবং যে পিতামাতাকে নিত্য প্রণাম দশা অশ্বামেধি, যে পিতামাতাকে নিত্য একটি করে প্রণাম করবে সে 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। যে পিতামাতাকে পরিভ্রমণ করবে, একবার 7 বার প্রদক্ষিণ যদি করে, পিতামাতাকে 7 বার যদি প্রদক্ষিণ করে প্রণাম করেন, তখন সারা পৃথিবী পর্যটনের ফল লাভ করে। এটা কিন্তু একদম পূর্ণ শাস্ত্রে নির্ণয় আছে এবং পূর্ণ শাস্ত্রে বর্ণিত আছে। গণেশ কিন্তু সমস্ত শাস্ত্র মেধাবী, তিনি জানেন। তিনি এক সিদ্ধান্ত নিলেন, পিতামাতাকে প্রণাম করে 7 বার প্রদক্ষিণ করতে লাগলেন, শিব দুর্গাকে 7 বার প্রদক্ষিণ করতে লাগলেন। দেখুন এর মধ্যে কত বড় শিক্ষণীয়। কার্তিক সারা পৃথিবী পর্যটন করছে আর গণেশ পিতামাতাকে প্রদক্ষিণ করছে। পিতামাতা কেমন বস্তু, এই জিনিসটা বর্তমান সমাজে বিরল, এর জন্য দুঃখ। তাই আজকে এই শিক্ষণীয় যদি মানুষের মধ্যে প্রবেশ করে বা এই মানুষ যদি গ্রহণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই গণেশ চতুর্থী, সৌভাগ্যব্রত। এই সৌভাগ্যব্রত গণেশ পুজো করতে হবে। গণেশ পুজো কেমন করে করবেন তা বলছি। গণেশ 7 বার পিতামাতাকে প্রদক্ষিণ করলেন, এই কথাটা মনে রাখবেন, পিতামাতাকে প্রদক্ষিণ করতে হয় 7 বার। 7 বার প্রদক্ষিণ করে গণেশ প্রণাম করে চুপটি করে বসে পড়লেন। আর তখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, গণেশকে বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন। গণেশের 2টি স্ত্রী, সিদ্ধি এবং মুক্তি, গণেশের 2টি স্ত্রী। গণেশকে বিশ্বরূপের 2টি কন্যাকে বিয়ে দেওয়া হলো গণেশকে। কার্তিক পর্যটন করছে সারা পৃথিবী, এখন আসেন না এই কৈলাসে, গণেশের বিবাহ হয়ে গেল। 2টি স্ত্রী গণেশের সিদ্ধি এবং মুক্তি, বিশ্বরূপের কন্যাকে বিবাহ হয়ে গেল, বাদ্যি বাজনা কত কিছু হলো। আর এই শুনে কার্তিক কিন্তু পৃথিবী পর্যটন করে আসতে পারছে না। ঠিক কিছু পথে গিয়ে নারদ বলে দিলেন যে তোমাকে পাঠিয়ে দিয়ে সারা পৃথিবী পর্যটন করতে গণেশের বিবাহ দিয়েছেন, ছোটকে ওরা ভালোবাসে। তখন কি করলেন না এই কথা ইত্যাদি অনেক কথা বলে দিলেন, কে? নারদ বললেন। আর সেই মুহূর্তে কার্তিক এসে পিতামাতাকে প্রণাম করে একবারে অধমুখে সংসার ত্যাগ করে যাচ্ছেন।
তখন মহাদেব বলছেন, কার্তিক তুমি কোথায় যাচ্ছ? তোমারও তো বিয়ে দেওয়া হবে, তুমি ধৈর্য ধরো। বলছে, না, তোমরা ছোটকে ভালোবাসো, আমাকে সারা পৃথিবী পর্যটন করতে পাঠিয়ে গণেশকে বিবাহ করে দিয়েছো, তাই আমার অত্যন্ত লজ্জনীয়, অত্যন্ত আমি দুঃখিত, আমি আর থাকবো না। সঙ্গে সঙ্গে কার্তিক সন্ন্যাস গ্রহণ করলেন। কার্তিক পর্বত গুহার মধ্যে গিয়ে তিনি জপ করতে লাগলেন। কার্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চতুর্থী দিন, গণেশ চতুর্থী দিন, প্রথমে যে কোনো প্রকারে আপনারা গণেশ পুজো করবেন। বেল্লপত্র দিয়ে, সুন্দর গন্ধ পুষ্প, ফল মূল, দীপ ইত্যাদি দিয়ে গণেশ পুজো করবেন। গণেশের ব্রত, এই পাঁচালি পাঠ করবেন এবং সৌভাগ্য ব্রত করবেন। যদি কেউ ভক্তরা করতে চান, একাদশী যে ব্রত যেমন হয় তেমনিভাবে ব্রত করবেন। সারাদিন উপোস থেকে রাত্রে গণেশের পুজো করবেন। গণেশ পুজো করলে অত্যন্ত সৌভাগ্য আপনাদের প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ।